নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি পাঞ্জাবের রেশমির উপরে হওয়া অ্যাসিড অ্যাটাকের ঘটনার দ্বিতীয় তথা শেষ ভাগ। পাঞ্জাবের একটা গ্রামের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী রেশমিকে তার ক্লাসমেট রণদীপ সিং বিরক্ত করত। রণদীপ সিং তার দিদি এবং তার জামাইবাবুর সাথে পাশের গ্রামে থাকত। অনেক বছর আগে রেশমির বাবা একটা পথ দুর্ঘটনায় মারা যান। তারপর তার মা মিনা তাকে আর তার ভাইকে গুরুদ্বারায় কাজ করে অনেক কষ্টে মানুষ করেন। কৃপাল সিং, যিনি পাশের গ্রামে থাকতেন, রেশমি এবং তার পরিবারের কাছে তিনি অভিভাবকের মতো ছিলেন। কলেজে যাবার পরেও যখন রণদীপ রেশমিকে বিরক্ত করতে ছাড়ল না, তখন রেশমি বাধ্য হয়ে করেসপন্ডেন্স কোর্সে জয়েন করলো। একই সঙ্গে একটা স্কুলে টিচিং করতে শুরু করলো। রেশমি পড়াশোনায় খুব ভালো ছিল আর ওর ইচ্ছে ছিল জীবনে উন্নতি করে ওর মাকে সাহায্য করবে। কিন্তু রণদীপ সিং বিয়ের জন্য রেশমির পিছনে হাত ধুয়ে পড়েছিল। যে স্কুলে রেশমি পড়াতো ও সেখানে পৌঁছে গেল আর ঝামেলা শুরু করলো। অবশেষে বাধ্য হয়ে রেশমির সমস্ত কথা ওর মাকে বলল। উনি পরামর্শ নেওয়ার জন্য কৃপাল সিং এর কাছে গেলেন। কৃপাল সিং এর মত ছিল কথাটা পঞ্চায়েতের কানে তোলা হোক। কিন্তু কথাটা রেশমির মা পঞ্চায়েতে নিয়ে যাবার আগেই রণদীপ সিং ড্রাগ এডিক্ট হয়ে ওদের বাড়িতে এসে পৌঁছলো আর মিনার কাছে রেশমিকে বিয়ে করার প্রস্তাব দিল। রেশমির মা রণদীপকে চিনতেন না, কিন্তু উনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এই সেই ছেলে যে ওনার মেয়ের জীবনের সমস্যা তৈরি করেছে। ওনার রাগ চরমে উঠল আর উনি পুলিশ ডাকার ভয় দেখালেন। এটা শুনে রণদীপ পালিয়ে গেল। এবার মামলা পঞ্চায়েতে গেল। পঞ্চায়েত প্রধান নানকরাম সিং রণদীপের দিদি আশা এবং তার জামাইবাবু প্রদীপকে ডাকলেন। আশা প্রথমে ওর ভাইয়ের এসবে যুক্ত থাকার কথা অস্বীকার করলো, কিন্তু পরে প্রদীপ পঞ্চায়েতকে এই আশ্বাস দেয় যে আগামী দিনে রণদীপ কখনো রেশমিকে বিরক্ত করবে না। মনে হচ্ছিল সমস্যা মিটে গেছে, কিন্তু কিছুদিন পর রণদীপ রেশমির বাড়িতে চলে গেল। মিনা কাজে গিয়েছিল আর রেশমি একা ছিল। রেশমি দরজা খুলতে রাজি হলো না আর পুলিশ ডাকার ভয় দেখালো, কিন্তু রেশমি কিছু করার আগেই রণদীপ দরজা ভেঙে ফেললো। ও ভিতরে চলে এলো আর ও রেশমির মুখে অ্যাসিড ছুড়ল আর পালিয়ে গেল। মিনাকে গুরুদ্বারায় খবর দেওয়া হলো। উনি যখন বাড়িতে পৌঁছলেন তখন দেখলেন রেশমির অবস্থা ভালো নয়। গ্রামের লোকেদের সাহায্যে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে ওকে পেন কিলার দেওয়া হলো। কৃপাল সিংও হাসপাতালে পৌঁছলেন। তারপর ওরা রেশমিকে চণ্ডীগড়ের একটা হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে রেশমির চিকিৎসা শুরু হয়। পুলিশকে ইনফর্ম করা হয়। ডাক্তার পুলিশকে বলে রেশমির 48% পুড়ে গেছে, ওর চোখ অন্ধ হয়ে গেছে আর একটা কান নষ্ট হয়ে গেছে। পুলিশ পাত্রা গ্রামে পৌঁছয়। রণদীপের জামাইবাবু প্রদীপ বলে রণদীপ ওর বাবার কাছে রুহানাতে গেছে। পুলিশ রুহানা গ্রামে পৌঁছয় আর রণদীপকে ধরে ফেলে। অন্যদিকে চণ্ডীগড় হাসপাতালে ডাক্তার বলেন রেশমির অনেকগুলো সার্জারি করতে হবে, যার জন্য অনেক টাকা প্রয়োজন। এবার তারপর রেশমি, তুই কিছু ভাবিস না রে মা, আমরা সবাই আছি এখানে। ডাক্তার বলেছে যে তুই তুই আবার আগের মতো ভালো হয়ে যাবি। তোর মুখটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মা। রেশমি, রেশমি, তুই শুনছিস তো মা? ও কথা বলছে না কেন? মা, একটু সময় লাগবে। সময় তো লাগবেই। ব্যাস, বাবা, আমি চেষ্টা করব যে যতটা বেশি সম্ভব টাকা জোগাড়ের। আমিও অ্যাডভান্সটা চেয়েইনি। মা বলছিল যে বাড়িতে একটু সোনাদানা আছে আর আত্মীয়দের সাথেও একটু কথা বলে দেখি। জ্যাঠামশাই, আপনিও দেখুন কি করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব রে বাবু, তুই চিন্তা করিস না। আমি চেষ্টা ত্রুটি রাখবো না। কেন করেছিস এসব? আমি ওকে জ্বালাতন করতাম না। আমি শুধু ওকে ভীষণ ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। এমনকি আমি ওর মায়ের সঙ্গে কথা বলেছিলাম। আমি তোকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু ও তো চাইতো না। এই সামান্য কথাটা বুঝতে পারিসনি তুই? আমি কি খুব খারাপ ছেলে ছিলাম নাকি? শয়তান, 20 বছর বয়স ওর। মেয়েটার সামনে পুরো জীবনটা পড়ে আছে। শেষ করে দিয়েছিস তুই ওর বাকি জীবনটা। পুড়িয়ে দিয়েছিস সমস্ত আশা আর স্বপ্ন। খারাপ ছেলে তো তুই নস। জীবনেও একটা কিছু হতে চেয়েছিল। আমি কবে ওর উন্নতি আটকেছিলাম স্যার? ও সবসময় আমাকে ধমকাতো স্যার। আমি ওর সঙ্গে যত ভালোভাবেই কথা বলতাম, ও আমার সঙ্গে ততটাই রেগে কথা বলতো। আমাকে মজার পাত্র বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম।
আর ও আমার সঙ্গে নোংরা ভাবে কথা বলতো, কুকুর বানিয়ে দিয়েছিল ও আমাকে। নিজের রাগটাকে আমি কতদিন আটকে রাখতে পারতাম স্যার। আমিও ঠিক করে নিয়েছিলাম যে ওকে আমি সায়স্তা করবই, যদিও আমার না হয় তাহলেও কারোর হতে পারবে না। প্রাণে মেরে ফেলতে চাইছিলাম আমি ওকে। রেশমি প্লিজ, প্লিজ একবার কথা বলতে চাই আমি। রেশমি, স্যার রেশমি এখন কথা বলার অবস্থায় নেই। ওর মা, ভাই, প্রধান আর ওর স্কুলের স্টাফ সবার বয়ান নাও। এই ছেলেটা সব জায়গায় গিয়ে রেশমিকে হয়রান করেছে। স্যার 402 লাগাচ্ছি ক্ষতি করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে ঘরে ঢোকার জন্য। আর স্যার 307 অ্যাটেম্প টু মার্ডার। হ্যাঁ, ও তো কনফেশন করেছেই যে ও ওকে খুন করতে চেয়েছিল। ব্যাস, আমাদের শুধু এটাই খেয়াল রাখতে হবে ও যাতে কোনোভাবেই বেল না পেয়ে যায়। একদিকে পুলিশ রণদীপের বিরুদ্ধে চার্জশিট তৈরি করছিল, আর অন্যদিকে রেশমি তার দেহে একের পর এক সার্জারি করিয়ে নিজের জীবনটা আরও একবার আগের মতো করার জন্য লড়াই করছিল। বাবা, একটা সার্জারি হয়ে গেছে, পরেরটা হওয়া বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, টাকার প্রয়োজন পড়বে, একটু তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ হ্যাঁ। বৌদি, আপনি একটু আর চিন্তা করবেন না, আমার ছেলে আরো টাকা পাঠাচ্ছে এক্ষুনি। কৃপাল দাদা, আপনি সব বিপদে আমাদের সাহায্য করেছেন, সব সময় আমাদের সঙ্গে থেকেছেন। আমি সঙ্গে থাকবো না তো আর কে থাকবে? কোর্টে সাবমিট করে দাও। ওকে স্যার। নভেম্বরে দেখছি, প্রথমে আমাকে চার্জশিটের স্ট্যাটাসটা দেখতে হবে, তারপরেই বলতে পারবো। সাহেব, ক্ষতিপূরণের খুব দরকার ছিল। যদি একটু তাড়াতাড়ি হতো, চিকিৎসার এত খরচ চালাতে পারছি না। আমি তো গরিব মানুষ। আমি বুঝতে পারছি, আমি আপনার জন্য চেষ্টাও করব, কিন্তু এই প্রসেসটা শেষ হতে তো একটু সময় লাগবেই। একটু ধৈর্য ধরুন, আমরা আপনার জন্য যতটা পারি করছি। আপনি সরকারি সাহায্যের জন্য তো আগেই আবেদন করেছেন। আগে দরখাস্ত তো দিয়েছে, কিন্তু কিছু হয়নি। শুনেছি আপনাদের এনজিও সাহায্য করে। হ্যাঁ, কিন্তু তার জন্য আমাকে অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলতে হবে, আর তারপরেই বলতে পারবো যে আপনি কোনো সাহায্য পাবেন কি পাবেন না। আসলে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। পুরো চেষ্টা করব। যেটা বেস্ট হবে সেটাই করব, দেখা যাক কি করতে পারি। দেখি কতটা করতে পারি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমি বুঝতে পারছি, আমরা অবশ্যই চেষ্টা করব, কোনো ত্রুটি রাখবো না। আপনাদের কেসটা খুবই স্ট্রং, ধরুন ও জেলেই পচে মরবে। আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, একের পর এক অপারেশন। দেখুন দিদি, এবার আপনাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ধরে নিন প্রথম শুনানিতেই ও শাস্তি পাবে। আপনাদের কষ্টটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। সরকারি সাহায্যের জন্যও তো লড়তে হবে। আর এবার ফিজের ব্যাপারে আর কি বলি, আপনি একটা কাজ করুন, এখন 15,000 টাকা দিয়ে দিন, আর বাকিটা রায় বেরোনোর পর সেটেল করে নেব।
পাড়ায় সব আত্মীয়দের সাথে দেখা করেছি, কাজের ওখান থেকেও অ্যাডভান্স তুলে নিয়েছি। এবার গয়না মা, সবই তো বিক্রি হয়ে গেছে। ক্ষতিপূরণও কবে পাবো ঠিক নেই। কবে পাবো, কত পাবো? আমার খুব যন্ত্রণা করছে। আমি বুঝতে পারছি রে মা। আমি রোজ তোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, উনি তোর কষ্ট তাড়াতাড়ি দূর করবেন। তুই ভালো হয়ে যাবি রে মা। আজ কত তারিখ মা? 10ই মার্চ মা। কতগুলো দিন পেরিয়ে গেল, কিছু বুঝতেই পারলাম না। ডাক্তারবাবু বলছেন তুই তাড়াতাড়ি আগের মতো ভালো হয়ে যাবি রে মা। আমি আবার দেখতে পাবো তো মা? দেখুন, আমরা তো সব রকম চেষ্টা করছি। 4 মাস হয়ে গেছে ডাক্তারবাবু, মেয়েটা তো এখনো খুব কষ্ট পাচ্ছে। ও তো কিছু দেখতেও পাচ্ছে না, আর ওর অবস্থা তো আগের থেকেও। দেখুন মীনা দেবী, আমি তো আপনাদের প্রথমেই বলেছিলাম যে এই কেসটা খুব জটিল। এখন হঠাৎ করে আমরা তো কোনো জাদু করতে পারবো না, তবু আমরা চেষ্টা করছি, কিন্তু কতটা সারানো যাবে সেটা বলা খুবই কঠিন। ডাক্তারবাবু, আর তো আমরা চিকিৎসার খরচাও টানতে পারছি না। আমি বুঝতে পারছি, এরকম সার্জারিতে সাধারণত খরচা অনেক বেশি হয়, আর এরপরে তো খরচা আরও বাড়বে। রেশমি, নে মা, খেয়ে নে এটা। এখানে রেখে দিও মা, তোমার বারবার আসার দরকার নেই। কোনো ব্যাপার না মা, আমার হাত পা সচল থাকলে তবেই আমি ভালো থাকবো। আমার এখানে আর একদম ভালো লাগছে না। আমরা তোর জামিনের জন্য চেষ্টা করছি রণবীর, কোনো ত্রুটি রাখবো না। যা হয়ে গেছে তা তো হয়ে গেছে না? ওদের সঙ্গে কথা বলো আর বলো যে কেসটা যেন ফেরত নিয়ে নেয়। হ্যাঁ রণবীর, করব, কিন্তু পরে, এখন করাটা ঠিক হবে না। আপনি কি বলতে চাইছেন কি আমি কিছুই করছি না? আমি বলতে চাইছি কেসটা তো একটু এগোয়নি। আরে দেখুন দাদা, রায়টা তো আর আমার হাতে নেই না। জজ থাকে, অপোজিট পার্টির উকিল থাকে, আমি ওখানে একা গিয়ে কি করব? কে জানে আপনাদের এমন কেন মনে হচ্ছে যে এই কেসটা আমি ঠিকঠাক লড়ছি না। আরে দাদা, এই কেসটার জন্য আমি খুব খাটাখাটনি করছি, আর কয়েকদিনের তো ব্যাপার, ডেট নিশ্চয়ই পাবো। আপনি একদম টেনশন নেবেন না। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। সব হসপিটালে সব রকম সুবিধা সবসময় অ্যাভেলেবেল থাকে না। বিষয়টা টাকার না, বিষয়টা পেশেন্টের রিকভারির, ওর ট্রিটমেন্টের, ওর সুস্থ হওয়ার। ও কি সারা জীবন এরকমই থাকবে? একটু বেশি খরচা হবে, কিন্তু আমি বলবো আপনি মোহালির ফোর্টিস হসপিটালে যান। ওখানে প্লাস্টিক আর রিকনস্ট্রাকটিভ সার্জারির একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। আমি বলতে চাইছি যে ওখানে অনেক বেশি সুবিধা আছে। আপনি রেশমিকে কালকে এখানে নিয়ে আসুন, আমি আমার কলিগের সঙ্গে এই ব্যাপারে কথা বলে রাখবো। ইম্পসিবল কিছুই হয় না। ও ভালো হয়ে যাবে তো একদম আগের মতো? দেখুন, স্কিন লেভেলিংয়ের কাজ তো অনেকটা করেই দেওয়া হয়েছে, আমরা এর পরের কাজটা করব, যতটা সম্ভব করার চেষ্টা করব, হার মানছি না।
দাদা, এখানে কি অনেক খরচা হবে? হ্যাঁ বৌদি, খরচা তো অনেক হবে, কিন্তু এটা খুব বড় হসপিটাল, আর এখানে ডাক্তারের সঙ্গেও আমার কথা হয়েছে। উনি বলেছেন সবকিছু হতে পারে, ওয়াইগুরু কোনো না কোনো রাস্তা বার করবেনই। রেশমি, কি করছিস এরকম ভাবে বসে? আমি বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই না। কি করেছিস তুই? চিন্তা করবেন না, ও খুব বেশি ওষুধ খায়নি, 2-1 দিনের মধ্যেই ও ঠিক হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এরকম দ্বিতীয়বার না ঘটে। রেশমি, আমরা তো পুরো চেষ্টা করছি যে মা তোকে আগের মতন করে তুলতে, যেমনটা তুই ছিলিস সেটা করা একটু মুশকিল, আর সেটা হতে একটু সময় লাগবে মা। কিন্তু আমরা আশা ছাড়বো না, আর মাগো তুইও আশা ছাড়বি না। বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আমরাও সেটা বুঝতে পারছি মা। কিন্তু আমি জানি আমার মেয়ে খুব খুব সাহসী। মারে, আর একটু ধৈর্য রাখ, ওয়াইগুরু সব ভালো করবেন। দেখ, তোর মা সব রকম চেষ্টা করছে, কোনো ত্রুটি রাখছে না। শুধু তুই অধৈর্য হোস না, সাহস রাখ, হিম্মত রাখ মা। যে অপারেশনটা আমরা এখন করলাম সেটাকে Z+T বলে। এতে ডিফর্মিটি দূর হবে আর ফাংশনালিটি ঠিক হবে, মানে মুখের আকৃতি অনেকটাই ঠিক হবে, ঘাড় আর গলার আশেপাশের অংশ নড়াচড়া করবে আর সক্রিয় হবে। রেশমি ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? হ্যাঁ অবশ্যই, কিন্তু সবে তো এটা শুরু করা হয়েছে, এখনো অনেক সার্জারি হবে। সার্জারির এই পর্যায়টা ধীর, যন্ত্রণাদায়ক আর কষ্টদায়ক ছিল। একদিন সন্ধ্যায় রেশমির জীবন একটা জঘন্য মানুষের জন্য একদম বদলে গেল। রেশমির বিয়ে করতে না চাওয়াটা রণদীপের কাছে নিজের অপমান বলে মনে হয়েছিল। ও জেলে বসে দীর্ঘ অপেক্ষায় জামিনের জন্য পড়ছিল, কিন্তু ওর বিরুদ্ধে মামলা এখনো সেখানেই থেমেছিল। 6 মাস হয়ে গেল আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। খুব ভালো মেয়ে ছিল আমার, PhD করার ইচ্ছে ছিল ওর। আমি আপনার মেয়ের কষ্টটা বুঝতে পারছি। প্রথমে বলেছিলেন যে আমাদের কেসটা খুব স্ট্রং। দেখুন দাদা, আপনি আমার কথা বুঝতে পারছেন না। এবার কোর্টে ডেট নেওয়া, রায় জানানো, এটা তো আর আমার হাতে নেই। তাহলে কি আছে আপনার হাতে? ওই ছেলেটার হাতে অ্যাসিড ছিল, আর সেটা দিয়ে আমার মেয়েটাকে পুড়িয়ে দিয়েছে। ওকে শাস্তি দেওয়ার জন্য আইন কি কিছুই করতে পারবে না? ওই ছেলেটা কি তবে ছাড়া পেয়ে যাবে? যদি আপনাদের মনে হয় আমি কিছুই করছি না, তাহলে প্লিজ এই কেসটা আপনারা ফিরিয়ে নিন আমার থেকে। আরে কোর্ট কাচারির মামলা, একটু টাইম তো লাগবেই, আর একটু বেশি টাইম লাগলে আমি কি করতে পারি বলুন তো? খুব
খারাপ হয়েছে। ওই ছেলেটা তো এখনো কোনো শাস্তি পায়নি। আগের উকিল বলছিল যে কেসের একটাও ডেট পাওয়া যায়নি। ঠিক আছে, ও যা করার করেছে, এবার আমি কেসটা দেখব। আপনাকে একটা কথা বলতে চাই দিদি। বলুন। আমরা আপনার ফিজটা কেসটা শেষ হওয়ার পরে দিতে পারি কি? আমি আপনার অবস্থা বুঝতে পারছি। এখন আপনারা আমাকে 6,000 দিন, বাকিটা মামলা শেষ হওয়ার পরেই দেবেন। আমি তাড়াতাড়ি কেসটা মিটিয়ে দেব। দেখ মা, নতুন উকিল সুষমা দিদি বলেছেন যে উনি কেসটা তাড়াতাড়ি শেষ করবেন। মা, আমার চিকিৎসায় অনেক টাকা খরচ হচ্ছে না? মারে, এখন আমার আর এসব ভাবার শক্তি নেই। আমি শুধু এটুকুই চাই যে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। মীনা দেবী, দেখুন, সত্যি বলতে কি এই কেসটা আদালতে অনেক বছর ধরেই চলবে। তাহলে কি ও কোনো শাস্তিই পাবে না? দেখুন, এমনিতে তো ও শাস্তি পাচ্ছেই। রণবীর আর ওর পরিবারের সঙ্গে আমি দেখা করেছি। দেখুন, এই কেসটার একটাই সমাধান আছে, আর আমার মতে সেটাই সবথেকে বেস্ট হবে। কি কি বেস্ট দিদি? রণবীর ওর কাজের জন্য অনুতপ্ত, আফসোস করছে ও। ওর পরিবারও এটা বুঝতে পারছে ও রেশমির সাথে কতটা খারাপ করেছে। ওরা এর জন্য 5 লাখ দিতে রাজি আছে, আর রণবীর রেশমিকে বিয়ে করতেও রাজি আছে। কি? আমি বুঝতে পারছি যে আপনার একটু অদ্ভুত লাগছে, কিন্তু আপনি এটা কেন বুঝতে পারছেন না যে আদালতের চক্কর কাটতে কাটতে আপনি হাঁপিয়ে উঠবেন, অনেক খরচও হবে। আমার তো মনে হয় ওদের কথা আপনার মেনে নেওয়া উচিত। আপনি কেসটা তুলে নিন, আর টাকাটা তো রেশমির চিকিৎসার কাজেই লাগবে। আর তাছাড়া বিয়ে করতে সমস্যা কোথায়? চিন্তা করুন এই ব্যাপারে। মা, আপনার বেস্ট উপায়ের জন্য ধন্যবাদ। আর আমরা আপনাকে দিয়ে কেস লড়াতে চাই না। দেখুন, আমি তো আপনাকে খুব সহজ সরল রাস্তা বলেছিলাম। আমার মেয়ের মুখটা আপনি ফিরিয়ে দিতে পারবেন? আমি শুধু এটাই চাই, রণদীপ আমার মেয়ের সঙ্গে যা করেছে তার জন্য শাস্তি পাক। সেটা আমি ওকে দেবই। রণদীপ আমার মেয়ের সঙ্গে যা করেছে তার জন্য শাস্তি পাক, সেটা আমি ওকে দেবই। আপনার এবার 1 মাস পরে আসবেন, আমরা চেক আপ করবো আর পরে স্টেপ শুরু করব। হ্যালো। তোর জন্য আগেই আমি অনেক কষ্ট ভোগ করেছি। কেসটা ফেরত নিয়ে নে। তুই তো জেলে ছিলিস না? এরকম ভাবার দরকার নেই যে আমি কোনোদিন বাইরে আসতে পারবো না। তাড়াতাড়ি বেল পেয়ে যাব আর আমি বাইরে, আর তারপর বেরিয়ে তোকে দেখে নেব। হয় কেসটা ফেরত নিয়ে নে, না হলে তার ফল তোকে ভোগ করতে হবে। হ্যালো হ্যালো রেশমি,
যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। আর আর আমরা টাকা দিতেও রাজি আছি। তাহলে কেন তুই আর তোর মা আমার ভাইয়ের জীবনটাকে নষ্ট করতে চাইছিস? নষ্ট তো ও করেছে আমার জীবনটা। তুই এক্ষুনি কেসটা তুলে নে, না হলে আমার ভাই বাইরে এসে তোর জীবন সম্পূর্ণ নষ্ট করে দেবে। আর কি বাকি আছে নষ্ট হওয়ার? আমি চোখে দেখতে পাই না। আমার মুখটা এতটাই খারাপ হয়ে গেছে যে ঢেকে রাখতে হয় সবসময়। তোমার ভাই যা করার করে ফেলেছে, এবার ওকে শাস্তি পেতে হবে। সারা জীবন কষ্ট পাবে ও। রেশমি রণদীপকে ওর কুকর্মের শাস্তি দিতে চায়। রেশমি নিজে শাস্তি পাচ্ছে, মানসিক কষ্ট ভোগ করছে। ওর জীবনে যেন ভালো কিচ্ছু হচ্ছে না। ও আবারও আত্মহত্যা করার চেষ্টা করলো, কিন্তু এবারও ওর মা সময় মতো পৌঁছে যাওয়ায় সে বেঁচে যায়। রেশমি এই লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল, হার মেনে নিয়েছিল। মা, আমি আর বাঁচতে চাই না। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর মা, তোমাকে আর কষ্ট দিতে চাই না। এমনটা বলিস না মা, আমি তো শুধু তোর জন্যই বেঁচে আছি। মারে, আমি হার মানবো না যতদিন তোর জীবন, তোর শরীর, তোর মুখটা আগের মতো না হয়ে যায়। আর মা, তুইও হার মানতে পারবি না। তোর মা আছে না তোর সঙ্গে, আমরা এই লড়াইটা নিশ্চয়ই জিতবো। রেশমি, মা, আমি জানি তুমি দেখতে পাও না। একটা কথা বলবো? তুমি খুব সুন্দরী আর তুমি খুব সাহসী, তাই কখনো হেরে যাওয়ার কথা মনে আনবেই না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে আবার আগের মতো করে তুলব। সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। আচ্ছা, তাহলে আমাকে একটা প্রমিস করো যে কখনোই তুমি এরকম কিছু করার কথা ভাববে না, আর নিজেকে কোনোদিনই তুমি কষ্ট দেবে না। আমরা 15 দিনের মধ্যে লেজার সার্জারি শুরু করব। তাহলে রেশমি, আমরা একসাথে মিলে এই লড়াইটা লড়ব, রাইট? আরে কৃপাল ভাই। আরে কর্তার তুই? হ্যাঁ, আমি সত শ্রী আকাল, সত শ্রী আকাল। সত শ্রী আকাল ভাই, সত শ্রী আকাল। বল, কবে এলি তুই? এই 3 দিন হলো এসেছি। প্রত্যেক বছরই আসি, ক্ষেত বাড়ি দেখতে তো আসতেই হয়। তারপর আমেরিকায় সব ঠিকঠাক? ওখানে তো গুরুর কৃপায় সব ঠিকই আছে, কিন্তু ওই রেশমির ব্যাপারে একটা শুনলাম। এই রেশমি, ইফ আই এম নট রং, ওই তো ওই জয়পালের মেয়ে। জয়পাল যে আগে আমাদের গ্রামে থাকতো। হ্যাঁ কর্তার, ঠিক বলেছিস। খুব বড় একটা যুদ্ধ করছে জীবনের সঙ্গে। ও খুব ভালো মেয়ে। হ্যাঁ কৃপাল ভাই, আমি সব শুনেছি। গুরুর কৃপাতে আমেরিকাতে আমি যা কিছু উপার্জন করেছি, খুব মন চাইছে এই পরিবারটাকে কিছু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করা যেত। আর আমি এটাও শুনেছি যে কেসটা লড়তে খুব অসুবিধে হচ্ছে। হ্যাঁ কর্তার, বেচারাদের খুবই অসুবিধে হচ্ছে। আমার একটা বন্ধু আছে, হি ইজ অ্যান অ্যাডভোকেট, অরবিন্দ গুজরাল। আমি কি ওর সঙ্গে কথা শুরু করব? প্লিজ কর ভাই, খুব সাহায্য হবে। আরে কোনো ব্যাপার না, আমি আজই কথা বলবো অরবিন্দ গুজরালের সঙ্গে। আর ওর ফিজের সম্পূর্ণ দায়িত্ব আমার। বড় উপকার করলি রে ভাই। না ভাই না, এভাবে বলে না।
হ্যালো, মীনা দেবী, ডক্টর প্রসাদ। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজ 1.5 মাস হয়ে গেল আপনি রেশমিকে নিয়ে আসছেন না। কি ব্যাপার, সব ঠিক আছে তো? কি হলো মীনা দেবী? ডাক্তারবাবু, আমরা যতজনকে চিনতাম সবার কাছ থেকে ধার নিয়েছি। এখন তো মানুষ শেষ হয়ে গেছে, কিন্তু চাহিদা শেষ হয়নি। সেই জন্য আমরা আর চিকিৎসা করাতে পারবো না। আমি খোঁজ করার চেষ্টা করছি যে কোথাও সস্তায় চিকিৎসা হয় কিনা। আপনি আমাদের জন্য যা করলেন তার জন্য ধন্যবাদ, কিন্তু আর আমরা চিকিৎসার খরচ টানতে পারছি না, কারণ আর আমি কারোর সামনে হাত পাততে পারছি না। আমাদের জন্য যা করলেন তার জন্য ধন্যবাদ, কিন্তু আর আমরা চিকিৎসার খরচ টানতে পারছি না, কারণ আর আমি কারোর সামনে হাত পাততে পারছি না। আমাদের এনজিওর মাধ্যমে আমি 2টো অ্যাসিড অ্যাটাক ভিকটিমের 2টো পিআইএল মানে জনস্বার্থ মামলা আমি আগেই দাখিল করেছি, আর রেশমি করের এই কেসটা তৃতীয়। ডক্টর প্রসাদ আমাকে এই কেসটার ব্যাপারে বলেছিলেন। আমি তাই আপনার কাছে এটাই আবেদন করছি যে নির্যাতিতা যেন উপযুক্ত মেডিকেল ট্রিটমেন্ট করানোর সহায়তা পায়। এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এই ঘটনায় নির্যাতিতার সারা জীবন শারীরিক আর মানসিকভাবে সমস্যার সম্মুখীন হয়। নির্যাতিতার বয়স কম, তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছিল, যাকে এই বিকৃত মস্তিষ্কের অপরাধীরা নিজেদের স্বার্থসিদ্ধিতে নষ্ট করেছে। বেশিরভাগ নির্যাতিতাই ভালো চিকিৎসা করানোর সুযোগ পান না, কারণ এর চিকিৎসা ব্যয়বহুল। সাহায্যের জন্য পাওয়া কয়েকটা টাকা নির্যাতিতা ও তার পরিবারকে সাহায্য করতে যথেষ্টই কম। সরকার ইতিমধ্যেই সমস্যায় থাকা এই পরিবারগুলোর সমস্যা যেন আর না বাড়ায়, আর যত তাড়াতাড়ি সম্ভব এই সব নির্যাতিতাদের প্রয়োজন মতো সাহায্য করার দায়িত্ব যেন পালন করে। আমার নাম রেশমি। আপনার চিকিৎসা কোন ডাক্তারের আন্ডারে হচ্ছে? ডক্টর চৈতন্য প্রসাদ। ডক্টর প্রসাদকে দিয়ে আমার মেয়ে চিকিৎসা করাচ্ছিলাম। তারপর টাকার জোগাড় করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়, তাই চিকিৎসা মাঝপথেই বন্ধ করতে হয়। আপনাদের কথা শোনার পরে আদালত আমাকে ডেকে পাঠায়। ফোর্টিস হসপিটাল এটা সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে রেশমির সমস্ত চিকিৎসার খরচ ফোর্টিস ফাউন্ডেশন বহন করবে। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম রেশমি। কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায়নি, চলতেই থাকবে এটা। হাতটা দেখতে পাচ্ছ? স্পষ্ট করে পাচ্ছি না। আর একটু কাছে নিয়ে যাও। ব্যাস, এবার এবার একটু স্পষ্ট দেখতে পাচ্ছি। আর একটু কাছে নিয়ে যাও, আর একটু।
রণদীপের বিরুদ্ধে এখনো আদালতে মামলা চলছে। সে জামিন এখনো পায়নি, আর তাই গরাদের পেছনেই রয়েছে। আদালতের শুনানির সঙ্গে সঙ্গে রেশমির চিকিৎসা আর তার কাউন্সিলিংও হচ্ছে। চেন্নাইতে রেশমির চোখের চিকিৎসা আর তার যাওয়া আসা এবং থাকার খরচ ফোর্টিস ফাউন্ডেশন দিচ্ছে। দুর্ভাগ্যবশত রেশমির চোখের অপারেশন ব্যর্থ হয়েছিল। রেশমির এই কেসের পর ফোর্টিস ফাউন্ডেশন এটাও ঠিক করেছে যে ওনারা অ্যাসিড অ্যাটাকে সমস্ত রোগীর বিনামূল্যে চিকিৎসা করবেন যাদের পরিবার এর খরচা চালাতে পারবেন না। দুর্ভাগ্যবশত পাঞ্জাবে আরও একটা অ্যাসিড অ্যাটাক হয়েছিল। সেই নিপীড়িতের চিকিৎসাও ফোর্টিস হাসপাতালে বিনামূল্যে করা হচ্ছে। সম্প্রতি এমন অপরাধের শাস্তি বাড়িয়ে 10 বছর করা হয়েছে। এখন এই শাস্তি যথেষ্ট কিনা সেটা আলাদা প্রশ্ন। আসল প্রশ্ন হলো এই বিপজ্জনক অ্যাসিড বিক্রির উপর এখনও কেন নজরদারি বা নিয়ন্ত্রণ আনা হয়নি? কেন এই ধরনের অ্যাসিড বিনা অনুমতিতে রাখলে আর বিক্রি করলে পজিশন অফ এক্সপ্লোসিভ অ্যাক্টের আওতায় আনা হবে না, যেখানে আগে থেকেই আজীবন কারাবাসের শাস্তি ধার্য আছে? গরম তেলের একটা ফোঁটাও যদি আমাদের গায়ে পড়ে তাহলে আমরা চিৎকার করে উঠি। একবার কল্পনা করুন এমন ঘটনার শিকার ব্যক্তির শারীরিক, ভাবনাগত আর মানসিক কষ্টের কথা, যেটা ওনাদের সমানে সহ্য করতে হয় দীর্ঘ সময় ধরে, জীবনভর। এই সব কিছুর পরেও এই নৃশংসতাকে চিরকালের মতো ধ্বংস করে দিতে শক্তিশালী পদক্ষেপ নিতে আমরা এখনো পর্যন্ত অসফল। এমন ট্র্যাজেডি, এমন দুর্ঘটনা, এমন নৃশংসতা আমাদের রক্ত গরম করে দেয়। আমরা অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, কিন্তু আমাদের এই রাগ কি এমন দুর্ঘটনার কোনো প্রতিকার খুঁজতে আমাদেরকে সাহায্য করে? এমন কোনো প্রতিকার যার জন্য এমন ঘটনা আর না হয়। আমরা পড়ে যাই, উঠে দাঁড়াই, ডুবে যাই, আবার ভেসে উঠি, আর হাঁটতে শিখে যাই, সাঁতার শিখে যাই। এরকম কি সত্যিই হয়? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন আমাদের উপরওয়ালা মানুষ বানিয়ে পাঠিয়েছেন, পশু নয়।